এই পথ দিয়ে হেঁটে অবশেষে এসে পৌঁছেছি কংলাকপাড়ায়। পাহাড়ের চূড়ার উপরে একটা মোটামুটি সমতল জায়গা, সেখানে ঘরবাড়ি, হোটেল আর দোকান। এটার নাম হচ্ছে কংলাকপাড়া। এখনও বৃষ্টি পড়ছে আর উঠছে মেঘ। গোসল খাওয়ার পরে কক্ষ থেকে বের হলাম। এ হচ্ছে আমার হোটেলের সামনে দাঁড়িয়ে বাইরের দৃশ্য। এখন 12:30টার মতো বাজে, কিন্তু আকাশ মেঘে ঢাকা এবং রাস্তাতে হোটেলের ভিতরে সব জায়গায় মেঘ। উপরের দিকে যাই, হোটেলের দোতলায়, সেখান থেকে পাহাড়ের দৃশ্য আরো ভালোভাবে দেখা যাচ্ছে। হোটেলের দোতলায় যাচ্ছি, সেখান থেকে পাহাড় আর মেঘের দৃশ্য আরো ভালোভাবে দেখা যাবে। আমার হোটেল থেকে দূরের দৃশ্য, মেঘের কারণে পাহাড়গুলিও স্পষ্ট দেখা যাচ্ছে না। পাশের কিছু হোটেল আর রাস্তা। আজকে শনিবার, এখনও অনেক পর্যটক আসছে। এখানে মেঘ একটু কম থাকার কারণে পাহাড় আর নিচের ঘরবাড়ি দেখা যাচ্ছে। এখন যাচ্ছি কংলাকপাড়ার দিকে। এটা এখানকার পাহাড়িদের একটা গ্রাম। পর্যটকরা আসলে সেখানে যান, আমিও গিয়ে দেখি সেখানে কি আছে। উঁচু নিচু পাহাড়ি রাস্তা, সামনে সুন্দর একটা হোটেল, আর হোটেল থেকে আর একটু দূরে গিয়ে ডান দিকে হেলিপ্যাড। মেঘের পরিমাণ আরও বেড়ে গেছে, একটু দূরের দৃশ্য পরিষ্কার দেখা যাচ্ছে না। দেখেন, সাংঘাতিক অবস্থা, প্রচণ্ড মেঘ। ঠিক দার্জিলিংয়ে শীতকালে যেরকম মেঘ থাকে, আজকে বাংলাদেশের সাজেকে আমি জুন মাসে তার চেয়ে বেশি মেঘ দেখতে পাচ্ছি। চারিদিকে মেঘ, হেলিপ্যাডের উপরে। আমার চিন্তারও বাইরে ছিল যে বাংলাদেশের কোনো এলাকায় এরকম মেঘ দেখা যায়, তাও এই গরমের দিনে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উচিত দার্জিলিং ভ্রমণের আগে সাজেকে আসা। রাস্তার পাশে দেখতে পাচ্ছি কাঠ ও বাঁশের তৈরি একটা ঘর এবং পাহাড়ের ঢালে তৈরি করা উপজাতিদের বাগান। এগুলো হলুদ গাছ। উপজাতিরা তাদের
প্রচুর পরিমাণে হলুদ এবং মরিচ খায়, এই জন্য তারা এগুলো বেশি করে চাষ করে। আম এবং অন্যান্য গাছও আছে। দূরে দেখা যাচ্ছে পাহাড় এবং গাছ। হেঁটে যাচ্ছি কংলাপাড়ার দিকে। এখানে পুরো রাস্তাটাই মাটির তৈরি, অনেক জায়গায় কাদা, জুতায় কাদা লেগে যাচ্ছে। হেঁটে হেঁটে যাচ্ছি কংলাপাড়ায়, এখনো পৌঁছায়নি। এখানকার রাস্তা পিচের না, সিমেন্ট দিয়ে ঢালাই করা। একপাশে একটা পাহাড়ে বাগান তৈরি করা হয়েছে, গাছে গাছে আম ঝুলছে। এছাড়াও আছে অন্যান্য গাছ। রাস্তার একপাশে আর একটা গাছ দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে কাউ ফল গাছ। গাছে কিছু ফল পাকা আর কিছু কাঁচা। রাস্তার পাশে দেয়াল দিয়ে ঘেরা একটা জায়গার ভিতরে বিরাট একটা হোটেল দেখতে পাচ্ছি। আমার হোটেল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এটার অবস্থান, অনেকটা নির্জন পরিবেশে। রিসর্টের নাম খাসরাং হিল রিসর্ট। হাঁটতে হাঁটতে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি। আমরা সমতলের লোক, পাহাড়ি রাস্তায় এত হাঁটতে অভ্যস্ত না, তারপরও মাঝে মধ্যে পাহাড়ি এলাকায় গেলে তখন হাঁটতে হয়। কখনো রাস্তা উপরে উঠছে, আবার কখনো নিচে। রাস্তার পাশে গভীর পাহাড়ি খাদ, পাহাড়ের প্রতি ইঞ্চি জায়গাতে শুধু গাছ আর গাছ, ভেসে বেড়াচ্ছে মেঘ। পর্যটক বহনকারী দুটো গাড়ি দেখতে পাচ্ছি, তারাও সম্ভবত কংলাপাড়ায় গিয়ে সেখান থেকে ফিরে আসছে। এখানে আসতে একটা ছোট বাচ্চা আমাকে লাঠি নিয়ে যেতে বললো। আমার বাসায় এখনও খাগড়াছড়ি থেকে নিয়ে যাওয়া একটা লাঠি আছে, মার্শাল আর্ট প্র্যাকটিসের জন্য আমার একটা লাঠি দরকার ছিল, যদি আর একটু বড় হলে ভালো হতো। যাক, সৌভাগ্য, লাঠি পেয়েছি, এটা আমার জন্য ভালো। এই যে লাঠি, এটার দাম 10 টাকা, প্রতিটা লাঠির দাম 10 টাকা, যেটা পাহাড়ি পথে চলার জন্য খুবই দরকারি। ধরো একটু হাতে। এই হচ্ছে লাঠি, এই লাঠিটা আমি নিচ্ছি, সবুজ রঙের, বেশ শক্ত লাঠি। এই দোকানে কলাও বিক্রি হচ্ছে,
পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে গেছি, তাই খাওয়ার জন্য 2টা কলা কিনলাম। এই যে 2টা কলা, 2টা কলার দাম 10 টাকা। এটা একেবারে দেশি পাহাড়ি কলা। এই হচ্ছে উঁচু পথ, এখান দিয়ে আমাকে হেঁটে হেঁটে কংলাকপাড়ায় যেতে হবে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, একটু আগে কেনা কলা খেয়ে আবার হাঁটতে শুরু করলাম। সামনের রাস্তা আরও খারাপ, এর মধ্যে শুরু হয়েছে জোরে বৃষ্টি। দেখুন সামনে বিশাল বড় এক পাহাড়, পাহাড়ের নিচ দিয়ে রাস্তা। এই পাহাড়ের উচ্চতা কমপক্ষে 300 ফুট হবে। মূল সাজেক থেকে এত দূরেও জায়গায় জায়গায় উপজাতিরা হোটেল বানিয়েছে, তারা বেশ ভালো ব্যবসায়ী হয়ে উঠেছে। কাদা পানিতে রাস্তা বিপজ্জনক হয়ে উঠেছে, তাই খুব সাবধানে হাঁটছি। একটু এদিক ওদিক হলেই পিছলে পড়ার সম্ভাবনা। কংলাকপাড়ায় পৌঁছানোর আগেই শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টি থেকে বাঁচার জন্য আশ্রয় নিয়েছি স্থানীয়দের একটা দোকানে। এই সেই দোকান, এখানে আমার লাঠিটা রেখেছি। প্রচণ্ড বৃষ্টি বাইরে। এই উপরে কংলাকপাড়া, সেখানে আমাকে যেতে হবে, কিন্তু বৃষ্টির কারণে মাটির তৈরি পথ পিচ্ছিল হওয়ায় এবং প্রচণ্ড বৃষ্টি পড়ায় উপরে না উঠে এখন দোকানে দাঁড়িয়ে আছি। থেকে রক্ষা পাওয়ার জন্য এই দোকানে বসে আছি। জানি না কতক্ষণ বৃষ্টি চলবে। এই হচ্ছে দোকান, আর এই বাইরে প্রচণ্ড বৃষ্টি। মানে এমন সবচেয়ে আমার কাছে যেদিকে যাচ্ছি যেখানেই হোটেল দেখতে পাচ্ছি, হয় বাসের অথবা পাকা ভবন। তাদের যে পুরোপুরি একটা মধ্যবিত্তে যে পরিণত হয়েছে, এটা তারই প্রমাণ। বাংলাদেশের পর্যটনের জন্য এটা অবশ্যই একটা আশীর্বাদ দিক। দেশের লোক যদি বিদেশ ভ্রমণ না করে বেশি মাত্রায় দেশ ভ্রমণ করে, তাহলে বৈদেশিক লোকে দেখে যাবে এবং দেশের উন্নয়ন হবে। বৃষ্টি একটু কমেছে, কিন্তু এখনো দোকানে বসে আছি। দোকানের জানলা দিয়েও ভিতরে মেঘ ঢুকছে, এক আজব দৃশ্য। সাধারণত শীতকালে এভাবে কুয়াশা দেখা যায়, কিন্তু এখন বর্ষাকালেও এই অবস্থা দেখতে পাচ্ছি। দূরের পাহাড় মেঘের কারণে সম্পূর্ণ ঢাকা পড়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। দোকান থেকে বের হয়েছি, এখন হেঁটে যাত্রা করছি কংলাকপাড়ার দিকে। এই হচ্ছে রাস্তা, উপরে উঁচু পাহাড়, এই পাহাড়ের উপরেই কংলাকপাড়া। এই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম।
ওই যে লোকগুলো যেখান থেকে হেঁটে আসছে সেই খারাপ পথ দিয়ে হাঁটতে হাঁটতে এসেছি এই পর্যন্ত। এই হচ্ছে আশেপাশের দৃশ্য। যাচ্ছি কংলাক পাহাড়ের উপরে। হাঁটতে হাঁটতে যাচ্ছি কংলাক পাড়ায়। আমার সাথে লাঠি থাকলেও সেটা আমার দরকার হচ্ছে না, কারণ এর চেয়ে উঁচু পাহাড়ে উঠে আমি অভ্যস্ত। তাছাড়া আমি হচ্ছি বাংলাদেশে পাহাড়ে ওঠার প্রবর্তক, সুতরাং এটা আমার জন্য কঠিন কোনো ব্যাপার না। দেখুন আমার পিছনের দৃশ্য। খুবই বিপজ্জনক পথ। এই পথ দিয়ে হেঁটে অবশেষে এসে পৌঁছেছি কংলাক পাড়ায়। পাহাড়ের চূড়ার উপরে একটা মোটামুটি সমতল জায়গা, সেখানে ঘরবাড়ি, হোটেল আর দোকান। এটার নাম হচ্ছে কংলাক পাড়া। এখনও বৃষ্টি পড়ছে আর উঠছে মেঘ। আমার দেখে খুব ভালো লাগছে যে মাটি থেকে এত দূরে এই কংলাক পাড়া পাহাড়ের উপরে এখানেও হোটেল এবং এমনকি খাবার বড় রেস্টুরেন্টও আছে। কোনো ছোট রেস্টুরেন্ট না, বিরাট বড় রেস্টুরেন্ট। একদম পাহাড়িদের মতো বাঁশ কাঠ আর টিন দিয়ে তৈরি, বিশাল। এখানে তো আমার দেখে মনে হচ্ছে প্রায় 50 জনের বেশি লোক খেতে পারে। হ্যাঁ, 60 জন। এখানে তত্ত্বাবধায়ক সাহেব আছেন, উনি বললেন যে এখানে 60 জন খেতে পারে। এই রেস্টুরেন্টটা পুরো উনি দেখাশোনা করেন। এইসব বাংলাদেশের পর্যটনের জন্য অত্যন্ত আশাবাদী ঘটনা। আমি আশা করব যে বাংলাদেশের লোকজন বিদেশ ভ্রমণের আগে সবাই অন্তত নিজের দেশের পর্যটন কেন্দ্রগুলি ভ্রমণ করবে। এই যে কংলাক পাড়ার সেই রেস্টুরেন্টের সামনে আমি দাঁড়িয়ে আছি। এখনও বৃষ্টি পড়ছে, এখন সামনে হেঁটে যাচ্ছি কি আছে দেখার জন্য। একদম পাহাড়ের ঢাল থেকে কাঠের পিলার দিয়ে হোটেলগুলি তৈরি শুরু হয়েছে। এখানে এসে শুধু চমকের পর চমক লক্ষ্য করছি। পাহাড়ের ঢালে বাঁশ আর কাঠ দিয়ে বানানো নৌকাকৃতির কিছু হোটেল দেখতে পাচ্ছি। 3টা হোটেল পাশাপাশি, একদম নৌকার মতো। নৌকাগুলি দেখে মনে হচ্ছে এগুলি যেন পাহাড়ের শেষ প্রান্ত থেকে শূন্য দিয়ে ভেসে ভেসে উড়ে যাওয়ার জন্য বানানো হয়েছে। এখনও প্রচণ্ড বৃষ্টি পড়ছে। ওঠার সময় এক দোকানে আটকেছিলাম, বৃষ্টির কারণে উপরে উঠতে পারিনি। আর এখন কংলাক পাড়া থেকে নিচে নামার পথেও একই অবস্থা, বৃষ্টির কারণে এক দোকানে আটকে আছি। কারণ পিচ্ছিল রাস্তা দিয়ে নিচে নামার চেষ্টা করাটা খুবই বিপজ্জনক। কয়েকজন পর্যটককে দেখতে পাচ্ছি এদিকে আসছে, আবার কয়েকজন চলে যাচ্ছে। প্রত্যেকের হাতে লাঠি, কিন্তু আমার কোনো লাঠি লাগেনি, কারণ আমি পাহাড়ে ওঠায় অভ্যস্ত।
মেঘও দেখা যাচ্ছে খুব পরিমাণে। এই দোকানে দাঁড়িয়ে আছি, বৃষ্টির কারণে। আমার হাতে লাঠি আর ছাতা, আর কতক্ষণ এখানে থাকতে হবে জানি না। চারিদিকের দৃশ্য নামার পথে পথ হারিয়ে অন্যদিকে চলে গিয়েছিলাম। একটা বাড়ির সামনে এসে দেখতে পাচ্ছি দুই দল ছেলে গাছের তৈরি গুলতি আর গাছের গোটা দিয়ে একে অন্যের সাথে গোলাগুলি খেলছে। আবার খারাপ পথ দিয়ে নিচে নেমে যাচ্ছি সাজেকে আমার হোটেলের দিকে। এখনো বৃষ্টি পড়ছে। নিচে নামার পথে পাথর না থাকলে পিছলে পড়ার সম্ভাবনা ছিল। খুবই বিপজ্জনক রাস্তা, তার উপরে বৃষ্টিতে ভেজা। পাহাড়ি রাস্তা দিয়ে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে কংলাক পাহাড় থেকে নিচে নামছি। আমি বাংলাদেশে পর্বতারোহণের পথিকৃৎ। আমার লেখা এভারেস্ট বিজয় বইটা বের হওয়ার আগে বাংলাদেশের কেউ এভারেস্টে ওঠার চেষ্টা করেছে এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না। আর এটা তো আমার জন্য কিছুই না। এই যে লাঠি নিয়েছি 10 টাকা দিয়ে, এই লাঠিটা কিন্তু আমার কোনো কাজে লাগছে না, কিন্তু এই লাঠিটা আমার ঘোরানোর প্র্যাকটিস করার জন্য দরকার, এই কারণে নিলাম। আমি যতবারই খাগড়াছড়ি আসি একটা করে লাঠি পাই। এই পিছলে গেছিলাম, উঠতে যত কষ্ট। খুব জোরে বৃষ্টি পড়ছে, এবার আর বসার মতো কোনো জায়গা নেই। এই বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে হোটেলের দিকে যাচ্ছি। দেখেন বৃষ্টির পানি কিভাবে রাস্তার দিকে গড়িয়ে আসছে। পাহাড় ধসের অনেক ঘটনার কথা পত্রিকায় পড়েছি, কিন্তু বাস্তবে যে বর্ষাকালে কিভাবে পাহাড় ধসে তার একটা দৃষ্টান্ত এখন নিজের চোখেই দেখতে পাচ্ছি। আমি যাওয়ার পথে এই গাছটা পাহাড়ে লাগানো ছিল, আসার পথে দেখি বৃষ্টির কারণে অনেক মাটিও ভেঙে পড়েছে, সেই সাথে পড়ে গেছে গাছটাও। এমনকি এখনও মাটি গড়িয়ে গড়িয়ে পড়ছে। আমার ভয় হচ্ছে হয়তো এই পাহাড়ের বিরাট একটা অংশ ভেঙে পড়বে। কংলাং পাহাড় থেকে প্রায় 35 মিনিট হেঁটে আবার পৌঁছে গেছি হোটেলের কাছাকাছি। এখন জামা পাল্টে খাবো, কারণ দুপুরে খাইনি। এ হচ্ছে হেলিপ্যাডের দৃশ্য। হোটেলের দিকে যাওয়ার রাস্তা। সাজেকের রয়্যাল রিসোর্টে আমার ঘর।
হচ্ছে বাথরুম, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আমি যেরকম পছন্দ করি। বাইরে বারান্দা এবং অনেকগুলি চেয়ার, সেখান থেকে পাহাড়ের দৃশ্য পরিষ্কার দেখা যায়, কিন্তু মেঘের কারণে এখন সেটা দেখা যাচ্ছে না। দেখে মনে হচ্ছে ভারত বা নেপালের কোনো পাহাড়ি শহরে আছি। আশেপাশে অন্যান্য হোটেল। এটা হচ্ছে আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, হোটেলের বারান্দায় দাঁড়িয়ে আশেপাশের দৃশ্য দেখছি। এখন একদমই বৃষ্টি পড়ছে না, জামা কাপড় পুরো ভিজে গিয়েছিল, সেগুলি পাল্টে খেতে যাচ্ছি। কিন্তু সাথে আনা দুইটা জুতাই ভিজে যাওয়ার কারণে স্যান্ডেল পরে খেতে যাচ্ছি। এই যে আমার স্যান্ডেল। এর আগে কখনো কোনো পর্যটন কেন্দ্রে স্যান্ডেল পরে হাঁটিনি, কিন্তু কিছুই করার নেই, কারণ প্রচণ্ড বৃষ্টির ফলে কালকে যে জুতাটা ভিজে গেছিলো সেটাও শুকায়নি, আর আজকে কংলাং পাহাড়ে গিয়ে অন্য জুতাটাও ভিজেছে। আশেপাশের দৃশ্য, রেস্টুরেন্ট, মেঘে ঢাকা চারিদিক, মনে হচ্ছে ঠিক দার্জিলিং। খাবার জন্য হোটেলে এসেছি, খাবার আনতে গেছে, আনার পরে খাবো। খাবার দিয়ে গেছে, হচ্ছে পাহাড়ি চালের ভাত, সবজি, আলু, ডাল, ডিম এবং সবজির তরকারি, আর এই হচ্ছে পাহাড়ি মরিচ। যেহেতু আমি হাত দিয়ে ভাত খাই না, তাই যথারীতি চামচটাও দিয়ে গেছে।